ইসরায়েল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। মার্কিন নৌঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইরানের তেল স্থাপনা সহ বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ। দুবাইয়ে পাকিস্তানি নাগরিক নিহত। জ্বালানি নিয়ে শঙ্কায় পাম্পে গাড়ির সারি। বাড়তি চাহিদায় সীমা বেঁধে দেয় বিপাকে অনেকে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। তেল কিনতে গিয়ে ঝিনাইদহে কর্মচারী পিটুনিতে যুবকের মৃত্যু। পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব। এতিম ও আলেমদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী। রমজানকে লাভ লোভের মাস না করার আহ্বান। পদোন্নতি, বাণিজ্য, অনিয়ম ও অবৈধ লেনদেন, দুর্নীতি প্রমাণ থাকলেও স্বপদে বহাল আনসার ভিডিপি ব্যাংকের এমডি। পদবঞ্চিতদের ক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং খাল দখলদারদের নিজ উদ্যোগেই সরে যেতে হবে। আইনি ব্যবস্থায় ক্ষতির মুখে পড়লে দায়ী থাকবে না সরকার। টেকসই পরিকল্পনার পাশাপাশি নজরদারি বাড়ানোর তাগিদ। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হাইফা সহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময় হাইফার মার্কিন নৌঘাঁটিতে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। জবাবে ইরানের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকে দেখতে চান যিনি দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দেবে না। ইরানের হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে সাইরেন বেজে ওঠে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ওই অভিযানে হাইফা সহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে লেবাননের হিজবুল্লাহ নাহারিয়া, কিরিয়াত শমনা এবং হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট ছোড়ে। পাল্টা জবাবে ইরানের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এছাড়া তেহরান সহ বেশ কয়েকটি শহরে হামলার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে লেবাননে নতুন সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, 2024 সালের যুদ্ধবিরতি বাস্তবায়নের মূল দায়িত্ব লেবানন সরকারের। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এখন বৈরুতের কর্তব্য। উপসাগরীয় অঞ্চলও সংঘাতের প্রভাব থেকে মুক্ত নয়। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী দাবি করেছে বাহরাইনের জুফায়ারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনাও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কূটনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, দ্রুত যুদ্ধ জিতে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নেতৃত্ব কাঠামো ভেঙে দেওয়ার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছিল তা ব্যর্থ হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। একই সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের আয়াতুল্লাহ শাসন শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান তিনি। বলেন, আত্মসমর্পণকারীদের কোনো ক্ষতি করা হবে না। নেতানিয়াহুর দাবি, এই সংঘাতে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি দেখে অনেক দেশ সহযোগিতার জন্য তেল আবিবের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বকে নিরাপদ করতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলছে। একই সঙ্গে ইরানের পরবর্তী নেতৃত্ব বাছাইয়ের পরীক্ষায় জড়িত থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বলেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকে দেখতে চান যিনি দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দিবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, উত্তেজনা আরও বাড়লে তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপরই বর্তাবে। তিনি আবারও জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দিলে তেহরান সেই দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পেই মিলছে না তেল। সীমা বেঁধে দেয় বিপাকে পড়েছেন দূরপাল্লার চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ অনেকে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহে কোনো ঘাটতি নেই, আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছেন তারা। রাজধানীর বিজয় সরণি থেকে আসাদ গেট পর্যন্ত কয়েক কিলোমিটার লম্বা সারি। ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল। পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখানে আছি 2 ঘন্টা সিরিয়ালে বসে। সাভারে গেছিলেন, ওখানে আর অনেক লম্বা সিরিয়াল, ওখানে দেখে
তারপর আবার এখানে চলে এসেছি। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে সংকটের আশঙ্কায় জ্বালানি তেল বিক্রি সীমা বেঁধে দিয়েছে সরকার। জ্বালানি সংগ্রহের সময় চালক পাম্প কর্মীদের সঙ্গে হচ্ছে বাকবিতণ্ডাও। তবে আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছে পাম্পগুলো। এখনো পাম্পে যাইতে পারি নাই, ওনারা শুনছি যে 1500 টাকার তেল দিচ্ছে। যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে। সংকট হবে না হবে এটা এই দেশে বলা যায় না, কারণ এই দেশে হুজুগে বাঙালি। এদিকে বিক্রি সীমার কারণে দূরপাল্লার চালক যেমন চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, তেমনি সরকারি হিসাবের জ্বালানি পেতেও সময় লাগছে কয়েক ঘন্টা। দুটো স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। ফকিরা পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আসলে খুব হয়রানির শিকার হয়েছে, আমাদের ঢুকতে দেয়নি। রাজধানীর শাহবাগ, পরিবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকায় ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের ভিড়ে সংলগ্ন সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। সেই সকাল 7টা থেকেই মানুষ তারও আগ থেকে আসতেছে, কিন্তু লাইন কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। এদিকে ঢাকার বাইরেও পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। কোনো কোনো পাম্পে সীমিত করা হয়েছে বিক্রি, আবার জ্বালানি সংকটে বন্ধ করা হয়েছে অনেক পাম্প। ওনারা তো বলছে ওনাদের স্টক শেষ, সারা রাত ওনারা তেল দিয়েছে। সব জায়গায় অ্যাভেলেবেল দিচ্ছে না, এখান থেকে দিচ্ছে। ওভারলোড করে মানুষে এতগুলো তেল পরিমাণ নিচ্ছে, এটা বলার বাইরে। গভর্নমেন্টের এখানে অ্যাভেলেবেল তেল আছে, গাড়ি জাহাজও আসতেছে ইনশাআল্লাহ। সংকটকে পুঁজি করে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি। দেশে জ্বালানি পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে তেল নিতে এসে বাকবিতণ্ডার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পেট্রোল পাম্প কর্মচারীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল নিতে আসেন নীরব হোসেন। পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে না চাইলে তিনি পাশের পাম্পে চলে যান। ফেরার পথে নীরব দেখেন তাজ ফিলিং স্টেশনের কর্মচারীরাই বোতলে এক গ্রাহককে তেল দিচ্ছেন। বিষয়টির প্রতিবাদ করলে নীরবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। পাঁচ লিটার বোতলে তেল মনে করেন মজুত করা হচ্ছে, তেল স্টক করে রেখে দেবে, কিন্তু আমাদের তেল দিচ্ছে না। দেওয়ার পরে সে এরকম ঘাইটাকে বলে, ভাই হাত দিয়ে বসে, ভাই আমাদের তেল দেবেন না। সে উঠে নেওয়া ঢেকা মেরে না ভেতরে থেকে লাঠি নিয়ে এসে বেরোনো শুরু করলো। তেল নিতে আসছি, দেয় নাই, তো পাশে আরেকজন আছে নাকি মানে তাকে বোতলে তেল দিছে। এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি হচ্ছে তার সাথে ঘাত প্রতিঘাতের একটাই হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কি। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃতপক্ষে এখানে কি হয়েছিল। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরের মধ্যে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এ সময় রমজানকে লাভ লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। রমজানে প্রায় প্রতিদিনই সরকার ও রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে ইফতারের আয়োজন করে থাকে। তবে এবছর দেশের চলমান বাস্তবতা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জাঁকজমক আয়োজন থেকে বেশ দূরে বিএনপি ও তার সরকার। এবার সেই বার্তাই উচ্চারিত হলো খোদ সরকার প্রধানের বক্তব্যে। দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে। শনিবার বিশিষ্ট আলেম, ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের আয়োজন করে সরকার প্রধান। এতে মিতব্যয়ী জীবনাচরণের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তীব্রতা সাধারণ অংশ হিসাবে এবারের রমাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতি বছর হতদরিদ্র 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা জাকাত দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত
নাও দিতে হতে পারে। রমজানের পবিত্রতা রক্ষায় লাভ লোভ পরিহার করতে আহ্বান জানান তারেক রহমান। বলেন, মানুষের কষ্ট লাঘব করতে সবার সহযোগিতা প্রয়োজন। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বারকাত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরোধী জামায়াতে ইসলামী, একই সঙ্গে সব জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ। শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে কথা বলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আরও বলেন, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার দলের। Please be bestow your special assistance to make this world calm and comfortable to live every human being here. And please be bestow your help and divine assistance to Bangladesh to maintain a peaceful civil country which will be comfortable for every citizen. সকালের সময় আরও থাকছে, নানামুখী সংকটে থাকলেও দেশে গাড়ি আমদানির হিড়িক। 8 মাসে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে 8,712টি, কমেছে বিক্রি, দাবি ব্যবসায়ীদের। পদোন্নতি, বাণিজ্য, অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পরও শপথে বহাল থাকায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী কর্মকর্তারা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বছরে 22 অক্টোবর আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন মীর মোফাজ্জল হোসেন। এরপর থেকেই বদলি ও কর্মকর্তাদের পদোন্নতি দেয়া শুরু করেন তিনি। এর প্রেক্ষিতে গেল বছরের 9 আগস্ট তার বিরুদ্ধে পদোন্নতিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা ও কর্মচারীরা। এখানেই শেষ নয়, তালিকা করে মানববন্ধনে অংশ নেয়া কর্মকর্তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয় ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে। অভিযোগ ভুক্তভোগীদের, এক একজনকে দূরে দূরে বদলি করলো। আন্দোলনত যারা আছে, দেখা যায় যার বাড়ি ঢাকা তাকে করছে ভোলা, যার বাড়ি ঢাকাতে পঞ্চগড়। জুনিয়রদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, এই জন্য আমরা আবেদন করেছি মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে আমাদেরকে মন্ত্রণালয় রাখছে এবং এরপর থেকে কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। ব্যাংকের পদোন্নতির বিষয়টাতে উনি আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতিটা দিয়েছেন। এখানে ঘুষ বাণিজ্য এবং দুর্নীতি করা হয়েছে, যে কারণে অনেক যোগ্য অফিসারগণ পদোন্নতি বঞ্চিত হয়েছে। এটা অবশ্যই ব্যাংকের জন্য ক্ষতিকর। অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তদন্তে পদোন্নতির বিষয়ে অনিয়মের সত্যতা মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি অভিযুক্ত এমডির। সিদ্ধান্ত হয়ে গেছে আসবে, তো আমার কাছে আসবে, এর ঠিক একদিন পর গেল বছরের 18 ডিসেম্বর ব্যাংকটির বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির আদেশ দেয় অর্থ মন্ত্রণালয়। তাতেও অগ্রগতি না থাকার নানা কারণ সামনে আনেন তিনি। পদোন্নতি নীতিমালা 2012 পরিচিত, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদিত। সেই অনুমোদিত নীতিমালায় যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পদোন্নতি। এমন প্রেক্ষাপটে টিআইবি বলছে, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে ব্যাংক সহ আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব হয়ে পড়বে। পদোন্নতি পাওয়ার মতো যোগ্যতা হওয়া সত্ত্বেও যদি তাদেরকে বঞ্চিত করা হয়ে থাকে, তাহলে এটা অনিয়ম। যারা পরবর্তীতে পদোন্নতি পাচ্ছে তারা কোনো রকমের লেনদেনের বিনিময় পাচ্ছে কিনা বা কোনো রকমের ফেভারিটিজম কাজ করেছে কিনা, অর্থাৎ কাউকে ব্যক্তির পরিচয় অবস্থান কারণে
ফেভার করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সারা দেশে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের প্রায় 250টি শাখা আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যারা খাল দখল করে বাড়ি বা স্থাপনা নির্মাণ করেছেন, নিজেদের উদ্যোগেই তাদের সরে যেতে হবে, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা, আর তাতে ক্ষতির সম্মুখীন হলে দায়ী থাকবে না সরকারি কোনো সংস্থা। এমনটাই বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুলবুল রেজার রিপোর্ট। দূষণে জর্জরিত এই পথ আদতে মানুষের হাঁটার নয়, তবুও নোংরা ময়লা পানি মারিয়ে হাঁটছেন মানুষ। পাড়ার কিশোরদের দল বেঁধেছে খেলায়। আসলে এটি এক সময়ের স্বচ্ছ জলের মান্ডা খাল। ঢাকার দক্ষিণ সিটির এমন অনেক খাল এখন হারিয়ে গেছে মানুষের লোভ আর কর্তৃপক্ষের উদাসীনতায়। এলাকার বাসিন্দারা তাদের প্রতিদিনের গৃহস্থালী বর্জ্য থেকে শুরু করে অন্যান্য ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করেন এই খাল। থেমে নেই দখলদাররাও নিজেদের সুবিধার জন্য খালের জায়গায় তৈরি করেছেন চলাচলের রাস্তা। ফলে খাল হয়ে গেছে সরু, কোথাও একেবারেই থমকে গেছে, আটকে গেছে পানি প্রবাহ। এটি রাজধানীর মান্ডা খাল। ময়লা আবর্জনা ফেলতে ফেলতে এমন অবস্থা হয়েছে এখন এই খালের উপর দিয়ে হাঁটাচলা করা সম্ভব। এই খালটির কোথাও প্রস্থ 40 ফিট, কোথাও 30, কোথাও 20, কোথাও আবার 10 ফিট। তার মানে দখল হয়েছে। রাজধানীর অন্যান্য খালগুলো এই খালের মতোই দখল আর দূষণে জর্জরিত। প্রশ্ন হচ্ছে, আদৌ কি ঢাকার খালগুলো দখলমুক্ত করা সম্ভব? খালগুলো এরই মধ্যে দূষণ ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী বলছেন, কয়েকটি ধাপে হবে অগ্রগতি। তিনি নিজে এই এলাকার জনপ্রতিনিধি। আপনারা যারা অবৈধ দখলদার রয়েছেন তারা আপনাদের বাড়িঘর নিজেরাই এগুলি সরিয়ে নেন। তা না হলে প্রশাসন যেগুলি যখন এগুলি সরাবে তখন আপনারা যে ক্ষতির সম্মুখীন হবে, তখন আপনাদের জন্য আমাদের কিছু করার থাকবে না। অবৈধ আর দখলদার এদের কোনো পরিচয় নেই। তারা হচ্ছে যে তারা রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি করছে, তারা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, ভবিষ্যতে যেন কেউ খাল দখল করতে না পারে সেজন্য টেকসই পরিকল্পনা নেওয়া হয়েছে। আস্তে আস্তে চেষ্টা করব যেগুলো পুনরুদ্ধার করার জন্য। আর জনগণকেও বলবো যেগুলো সরকারি সম্পত্তি আছে সেগুলো যাতে কেউ জবরদখল না করে, যারা করে আছে তারা যাতে সেগুলো ছেড়ে দেয়, না হলে তো সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। দখলদারদের শুধু উচ্ছেদ নয়, আর্থিক জরিমানা করতে হবে, পরামর্শ নগর পরিকল্পনাবিদের। যারা বহুতল ভ্রমণ করেছে তাদেরকে বিশাল আকারের পেনাল্টি দিতে হবে। যে পেনাল্টি দেখলে ভবিষ্যতে যে কোনো দখলদার ভাববে যে আমিও যদি দখল করি ভবিষ্যতে যে পরিমাণ আমাকে জরিমানা দিতে হবে সেটা আমরা কুলিয়ে উঠতে পারবো না। আর তার চেয়েও বড় কথা, যদি এটাকে আমরা জীবন্ত সত্তা মনে করি যারা দখলদার, তাদেরকে অবশ্যই জেল দণ্ডটা দরকার। শুধু দখল দূষণ মুক্ত করে ক্ষান্ত হওয়া নয়, জলাশয়ের স্বাভাবিক গতি ধরে রাখতে অব্যাহত নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 8 বছরেও শেষ হয়নি নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় বেলতলি খাল খননের কাজ। ময়লার ভাগাড় আর মাটি ফেলে ভরাটে বেদখল হওয়ার পথে খালটি। স্থানীয়রা বলছেন, খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সেচ সুবিধা পাবে কয়েক হাজার হেক্টর কৃষি জমি। মামলার কারণে আটকে আছে কাজ, বলছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। তবে দখলদারদের উচ্ছেদে কার্যকর ভূমিকা নেওয়ার আশ্বাস ভূমি প্রতিমন্ত্রীর। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ। কোথাও কোথাও মাটি ভরাট ও ময়লার স্তূপে অস্তিত্ব বিলীন খালের। নেত্রকোনার সীমান্ত উপজেলার দুর্গাপুর পৌর শহরের ভেতর দিয়ে প্রবাহমান বেলতলি খালটি পানি নিষ্কাশন সহ সেচ কাজের একটি বড় মাধ্যম ছিল। কালের আবর্তে গুরুত্বপূর্ণ এ খালটি ভরাট হয়ে পানি শূন্য হয়ে পড়ায় ডেল্টা প্ল্যানের আওতায় খাল পুনর্খননের কাজও শুরু হয়। দুর্গাপুর পৌর এলাকার বেলতলি থেকে শুরু হয়ে 4.7 কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত খনন কর্মসূচি নেওয়া হয়, কিন্তু প্রায় অর্ধ কিলোমিটার খননের পর ফের বন্ধ হয়ে যায় কাজ। এই সুযোগে গত প্রায় 8 বছরে মাটি ভরাট করে দখলের পাশাপাশি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। এতে প্রতি বছর বর্ষা মৌসুমে পৌর এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটা বিগত সময়ে খুব চলাচল ছিল, পানিটা সচ্ছল ছিল। এখন ওই আজে বাজে অনেক লোকেরা ময়লা ফেলায়, কমিউনিটি সেন্টারে ময়লা ফেলায়।
ফালায়, হাসপাতালের ময়লা ফালায়, বিভিন্ন ময়লা আবর্জনার কারণে এটা নোংরা হয়ে গেছে। পানি নিষ্কাশনের কোনো জায়গা থাকে না, সেচেরও ক্ষতি হচ্ছে, যার দরুন এই খলটা খনন করলে আমরা দুর্গাপুর পৌরবাসী সকলেই উপকৃত হব। খনন না হওয়ার কারণে আমাদের এই সাইডে অনেকগুলো ঘরবাড়ি আছে, এগুলোতে পানি থাকে সব সময়। ভূমি প্রতিমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন, আমাদের যে এই সুযোগটা খাল খননের একটা সুযোগ করে দিতে পারে। স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সংসদ সদস্য বলছে, এক মুক্তিযোদ্ধা মামলা করায় খননের কাজটি বন্ধ হয়ে যায়, কিন্তু রেকর্ডপত্র পর্যালোচনা করে খালের জায়গা উদ্ধার করে পুনর্খনন কাজটি এগিয়ে নেওয়া হবে। ফিল্ডে গিয়ে সার্ভে করে যারা আশেপাশে লোকজন আছে তাদের চাহিদা জেনে আমরা ডিজাইন করে যদি প্রয়োজন হয় অবশ্যই এটা পুনঃখননের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। পানি উন্নয়ন বোর্ডকে তালিকা দিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা এই কার্যক্রম অথবা পৌরসভার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করার আমরা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আমরা নদী খননের পাশাপাশি খাল খননটাও আমরা জোর দিচ্ছি, কারণ এটা শুধুমাত্র যে সৌন্দর্যের জন্য তা না, আমাদের পরিবেশের ভারসাম্য তথা কৃষকদের সেচের জন্য একটা বিকল্প মাধ্যম হতে পারে। 2018 সালের 26শে ডিসেম্বর 150 দিনের কর্মসূচির আওতায় 1,60,00,000 টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ খাল খনন কাজটি শুরু করেছিল। সময় সংবাদ, নেত্রকোনা। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 2টি ফেরি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। অসময়ে এটা কমপক্ষে 1.5 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। এটা ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নদীটাও কিন্তু ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। আমরা এই ভোর থেকেই দেখছি যে এটা ঘাট কর্তৃপক্ষ যতটুকু জানিয়েছে, আজ রাত 4টা থেকে কিন্তু এই নদীগুলোতে বা এই অঞ্চলে ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং সকাল 6:45টার দিকে একদম যে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় কিন্তু ঘাট কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়ানোর জন্য এই নদীতে সকল প্রকার যান চলাচল বা নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে বেশ ফেরিগুলো নঙ্গর করে আটকে রয়েছে, অর্থাৎ মাঝ নদীতেও এ পর্যন্ত 2টি ফেরি আটকে রয়েছে যানবাহন এবং যাত্রী নিয়ে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, প্রায় শতই কিন্তু কয়েকদিন ধরে এই ঘাট এলাকাতে এই কুয়াশা পড়ছে এবং কুয়াশার কারণে কিন্তু বেশ কিছু সকাল থেকে একদম 10টা পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কখনো কখনো 2 ঘন্টা, 3 ঘন্টা এবং 4 ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যদিও এখন বসন্তের শেষ সময়, এই সময়টা একটু অসময়ের কুয়াশা পড়ছে, যার জন্য প্রকৃতি যে খেলাটা তা কিন্তু একটু মৃদু মৃদু শীতও কিন্তু এই অঞ্চলটা লক্ষ্য করা যাচ্ছে। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা এড়ানোর জন্য যতটুকু সম্ভব তারা কিন্তু সতর্ক হয়ে ফেরিগুলো চলাচল করছে এবং বন্ধ রাখছে। আমরা কথা বলেছিলাম, এখানে কিন্তু এই 7টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে বেশ যানবাহন যাত্রী কিন্তু ঘাট অঞ্চলে আটকা পড়েছে, যেহেতু অনেকেই কিন্তু তার ফ্যামিলি বা পরিবারের সদস্যকে ঈদকে সামনে রেখে তারা কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে তারা যাচ্ছে এবং কি সেই ক্ষেত্রে তাদের পরিবারকে পাঠাচ্ছে, যার জন্য কিন্তু এখানে এসে তারা কিন্তু বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে এবং তারা কিন্তু দুর্ভোগে পড়ছে। তবে দৌলতদিয়া প্রান্তে বেশ সংখ্যক কাঁচামালবাহী ট্রাক আটকা রয়েছে এবং আরিচা এবং কাজিরহাট রোডে একই অবস্থা সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে এখন পাটুরিয়া, দৌলতদিয়া এবং এই অঞ্চলের যে কটা রোড রয়েছে সবগুলো আসলে বন্ধ রয়েছে ঘন কুয়াশার কারণে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। নানামুখী সংকট থাকলেও ঈদকে সামনে রেখে গাড়ি আমদানির প্রতিযোগিতা শুরু হয়েছে। গত 8 মাসে শুধু চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে 8,712টি গাড়ি, আর বিদায়ী 2025 সালে এসেছে 14,164টি। তবে বিক্রি তুলনামূলক কম দাবি ব্যবসায়ীদের। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চলতি বছরের প্রথম 2 মাসে চট্টগ্রাম বন্দরে বিশেষায়িত 4টি জাহাজে করে আমদানি করা 1671টি গাড়ি খালাস হয়। আর 2025 সালের পুরো বছরে 31টি জাহাজে করে আমদানি হয় 14,164টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এই মুহূর্তে 409 ইউনিট গাড়ি আছে যেগুলো 30 দিনের কম সময় ধরে আমাদের কারশেডে অবস্থান করছে, আর 411 ইউনিট আছে যেগুলো আমাদের 30 দিনের অধিক সময় হয়ে গেছে। আমরা চিঠি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি, অর্থাৎ মোট গাড়ির পরিমাণের সংখ্যা 820 ইউনিট, যেটা আমাদের ক্যাপাসিটি 1250 ইউনিটের থেকে অনেক কম। এদিকে 2025-26 অর্থ বছরের 8 মাসে ডেলিভারি নেওয়া 8,712টি গাড়ির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,448 কোটি টাকা। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেলিভারি হওয়া 2,365টি গাড়ি থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 352 কোটি 93 লাখ টাকা। গাড়ি আমদানির সংখ্যা বাড়ার পিছনে অবশ্যই মানুষের আয়ের পরিধি বেড়েছে, ভোগ বেড়েছে, অর্থাৎ অর্থনীতি যে উন্নয়ন সূচকে যাচ্ছে সেটি এটার ইঙ্গিত বহন করে। আগের অর্থ বছরে এই সময়ের তুলনায় 1020টি বেশি গাড়ি ডেলিভারির পাশাপাশি বাড়তি রাজস্ব আদায় হয়েছে 90 কোটি টাকা। কয়েক মাস আগেও চট্টগ্রাম বন্দরে আমদানি করা গাড়ির জট লেগেই থাকতো, এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। আমদানি করা গাড়ি দ্রুত ডেলিভারি নিচ্ছেন ব্যবসায়ীরা। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কারশেডে বর্তমানে গাড়ি রয়েছে 820টি। এর মাঝে 400 গাড়ি আবার নিলামযোগ্য। বাকি গাড়িগুলিও দ্রুত ডেলিভারি নেবেন এমনটি বলছেন ব্যবসায়ীরা। গাড়ি আমদানির পাশাপাশি ডেলিভারি বাড়লো, বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। আমদানি অনুযায়ী গাড়ি বিক্রি না হলেও শুধু বন্দরের অতিরিক্ত মাসুলের কারণে দ্রুত ডেলিভারি নিতে বাধ্য হচ্ছেন তারা। আমরা তো খুব কঠিন একটা টাইম পাস করে আসছি, অতিরিক্ত ওয়ারফেনের কারণে আমরা চাচ্ছি আমাদের গোডাউনেই গাড়িটা স্টক থাক, আমাদের শোরুমেই স্টক থাক। ওই জন্যই বন্দরে খালাস বৃদ্ধি পাচ্ছে। সরকার যদি আমাদের সব কিছু যদি অগ্রাধিকার দেয়, দেশের অর্থনীতি যদি মুভমেন্ট হয়, ইনশাল্লাহ আমাদের গাড়ি বিক্রি বাড়বে। আর এই সরকারের তো মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট আমরা দেখতেছি। নির্বাচন ও ঈদকে সামনে রেখে চাহিদা বাড়তে পারে আশায় গাড়ি আমদানি করে এখন ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি বারবিডারেই সাবেক নেতার। কোনোটাই হচ্ছে না, আমরা বের করে চেষ্টা করছি শোরুমে রেখে বিক্রি করার, সেই জন্য গাড়িগুলো আমদানি করা। আসলে তার কিছুই হয় নাই, শোরুমের ভাড়া দিতে পারতেছি না, বেচা কিনা খুবই খারাপ, মানুষের কাছে আসলে টাকা নাই। চট্টগ্রাম বন্দর ছাড়াও মোংলা বন্দরও আমদানি করা গাড়ির বিশাল একটি অংশ খালাস হয়। আর বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে সিসির প্রকারভেদে 800 থেকে 850% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌসুমের 4 মাস পেরিয়ে গেলেও নিশ্চিত হয়নি লবণের ন্যায্য মূল্য। এমন পরিস্থিতিতে দিশেহারা কক্সবাজার উপকূলের হাজারো লবণ চাষী। তাদের দাবি প্রতি মনে লোকসান গুনতে হচ্ছে 150 থেকে 170 টাকা পর্যন্ত। মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নতুন সরকারের দিকে তাকিয়ে তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের সফুলদণ্ডী উপকূলে বাজারপাড়ার লবণ চাষী জিয়ার খান গেল বছর 3 কানি জমিতে লবণ চাষ করে লোকসান গুনতে হয়েছে প্রায় 1.5 লাখ টাকা। এবারও 3 কানি জমিতে লবণ মাঠ করলেও ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় দিন কাটছে তার। আমরা লবণের দাম চাই, মনের পিছিয়ে 400 টাকারই পড়ছে, এখন আমরা পাইছি যে 200 টাকা করি, আমাদের আর 200 টাকার লস। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় পুরোদমে চলছে লবণ উৎপাদন, কিন্তু চাষিদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মৌসুমের 4 মাস পার হলেও এখনও নিশ্চিত হয়নি লবণের ন্যায্য মূল্য। চাষিদের দাবি প্রতিমণ লবণ উৎপাদনে খরচ হয় 350 থেকে 400 টাকা, অথচ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে মাত্র 180 থেকে 200 টাকায়। লবণের মাঠ করতেছি, লবণের মাঠের কোনো লাভ নাই, এখন লসের মধ্যে 2 বছর লস হয়েছে। ধরতে গেলে অনেক কষ্টে আছি, এখানে যেগুলা খাচ্ছে এগুলার বেতন উঠবে না যেভাবে লবণের দাম আছে বর্তমান। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় উপকূলের হাজার হাজার লবণ চাষী। মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে অনুরোধ করতেছি যে আমাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য। বাজার পর্যায়ে যে লবণের প্যাকেট মূল্য 40 টাকা, আমাদের মাঠের লবণ 3 টাকা,
তাহলে আমরা কিভাবে বাঁচবো? মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন লবণ চাষী কল্যাণ সমিতির নেতারা। সেই ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য তাদের রিকোয়ারমেন্ট কি ওইটা অ্যানালাইসিস করার জন্য কোনো গভর্নমেন্টের কোনো তরফ থেকে কোনো ডিপার্টমেন্ট আছে বলে আমার মনে হয় না। প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, কোরামিন বেসিসে ইমিডিয়েটলি প্রতিটা লবণের আমদানি বন্ধ করা হোক, তাহলে হয়তো চাষিরা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা আছে। গত মৌসুমে ৬৮,৫০৫ একর জমিতে উৎপাদিত হয়েছিল ২৫,২৮,০০০ মেট্রিক টন লবণ, আর চলতি মৌসুমে ২৭,১০,০০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৪ মাসে উৎপাদন হয়েছে মাত্র ৪,৭০,০০০ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যা শিশুর অধিকার। আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এমন হলেও বাংলাদেশের বাস্তবতা জানান দেয় এক ভয়াবহ সংস্কৃতির। মানবাধিকার সংস্থার তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে 2 শতাধিক কন্যা শিশু ও নারী ধর্ষণ, হত্যাসহ নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজন, নারী বান্ধব বিচার ব্যবস্থা। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বৈষম্য, নির্যাতন, ধর্ষণ, হত্যা, সহিংসতায় ক্ষতবিক্ষত বাংলার নারীর আত্মবিশ্বাস, পৌনপুনিক প্রতিবাদ, অবিরত সংগ্রাম। তবুও নারীর প্রতি সহিংসতার খবর যেন নিত্য বাস্তবতা। সীতাকুণ্ডের কন্যা শিশু কিংবা নরসিংদীর কিশোরীর রক্তাক্ত শরীর, প্রতিবারই প্রশ্ন জাগায়, নারীর জন্য কতটা নিরাপদ এ রাষ্ট্র? বরং দেশের মানচিত্র জুড়ে ঘটে যাওয়া এমন অগণিত ঘটনা আর নির্যাতিতের আর্তনাদ সংবাদের কাটতি বাড়িয়ে শেষতক রূপ নেয় নির্মম পরিসংখ্যানে। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, ফেব্রুয়ারিতে 183 জন কন্যা শিশু ও নারী নির্যাতনের শিকার হন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 32 জন। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের তথ্যে নির্যাতনের সংখ্যা আরও বেশি, 253 জন। আর আইন ও সালিশ কেন্দ্রের হিসেব বলছে, চলতি বছরের জানুয়ারিতে ধর্ষণের শিকার হন 35 জন, যাদের মধ্যে 13 জনেরই বয়স 12 বছরেরও নিচে। তবে পরিসংখ্যানে যোগ হয় শুধুমাত্র সেসব ঘটনা যা পৌঁছায় গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত। মানবাধিকার কর্মীদের মতে, বিচারহীন বা বিচারের দীর্ঘসূত্রিতার কারণে সামাজিক চাপ আর নিরাপত্তাহীনতার ভয়ে নির্যাতনের অসংখ্য ঘটনা আড়ালেই থেকে যায়। নারী বান্ধব একটা বিচার ব্যবস্থার দাবি আমাদের অনেক দিন ধরে। একটি নারী যখন বিচার চাইতে যায়, তার যে কষ্ট হয়, এই কারণে অনেকেই তো বিচার চাইতেই যায় না। 99 বা তার চাইতে বেশি 98% যে দোষী, যে পারপেট্রেটর, সে তো মনে করে আমার কিছু হবে না। আইনজীবীরা বলছেন, আইনি কাঠামো থাকলেও তার কার্যকর প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব নারীকে এখনো নির্যাতনের মুখে ঠেলছে বারবার। শাস্তিটাকে আপনি নিশ্চিত করতে পারছেন কিনা, সেই শাস্তিটা অতিরিক্ত কঠোর, কিন্তু শাস্তিটা আপনি নিশ্চিতই করতে পারছেন না, তাহলে তো সেটা মৃত্যুদণ্ড থেকেও কোনো লাভ নেই। আইনের সংস্কার করতে হবে, সিস্টেমিক চেঞ্জেস আনতে হবে, জেন্ডার সেন্সিটাইজেশন ট্রেনিংস দিতে হবে, সামাজিক মাইন্ডসেটটা আমাদের বদলানোর জন্য ন্যাশনাল লেভেল ক্যাম্পেইনস করতে হবে। একটা রাজনৈতিক সদ ইচ্ছে লাগবে ক্যাম্পেইনগুলো করার জন্য, এই মাইন্ডসেটে পরিবর্তন আনার জন্য। এই সভ্যতার শ্রম আর ঘামের আধা অংশীদার নারী হলেও তাদের নিরাপত্তা নিশ্চিতে বারবার ব্যর্থ হয়েছে রাষ্ট্র। 21 শতাব্দীতে এসে বিশ্ব যখন সম অধিকারের প্রশ্নে সোচ্চার, তখনও জীবনের ঝুঁকিতে ভুগতে থাকা জনসংখ্যার অর্ধেক অংশ নিয়ে খুঁড়িয়ে চলছে স্বদেশ। প্রতি বছর নারী দিবস আসলেই কথা ওঠে নারীর অধিকার, নিরাপত্তা আর ন্যায় বিচার নিয়ে। কিন্তু একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা মনে করিয়ে দেয়, এসব যেন শুধুমাত্র কাগজে লেখা শব্দ, যা আটকে আছে নারী দিবসকে কেন্দ্র করে দেয়া প্রতিপাদ্যের মাঝেই। কিন্তু নারীর প্রতি সহিংসতার ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ, আর নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে নিতে হবে বাস্তব উদ্যোগ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বরিশালে ঈদযাত্রার চিরচেনা ভিড় শুরু না হলেও প্রস্তুতিতে কমতি নেই। ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। সড়ক ও নৌপথে যানবাহন মেরামতের ধুম পড়েছে। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে, অপূর্ব রিপোর্টে।
যন্ত্রপাতির ঠুংঠাং শব্দ আর রঙের কড়া গন্ধ ছড়িয়ে পড়েছে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন গ্যারেজগুলোয়। ঈদ সামনে রেখে বিভিন্ন পরিবহনে মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকরা জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসগুলোর যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি চলছে ডেকোরেশন আর রঙের শেষ মুহূর্তের কাজ। আগের থেকে আমাদের কাজ হলো 10 থেকে 10 ঘন্টা করতাম, এখন 12 ঘন্টা। এখন কাজের চাপ একটু বাড়ছে এবং জ্বালাইটাই অতিরিক্ত বেশি হয়। এখন রানিং রঙের কাজও বাড়ছে আর কি। গাড়ির এই যে সামনের মডেল করতেছি, গ্লাস ফ্রেম নতুন করতেছি, ভিতরে ডেকোরেশনের কাজ করতেছি, বাইরে রঙের কাজ, ডেন্টিং এর কাজ। প্রত্যেক বছরই একটু রিপেয়ারিং কাজ করতে হয়, যেরকম সৌন্দর্যের জন্য। ঈদের সময় সবাই আসে ছুটিতে, যেন গাড়িটা সুন্দর দেখায়, সুন্দর গাড়িতেই ওঠে, তখন তো আর কেউ টাকার পিছনে চায় না। ঈদের কাজের জন্য যাতে গাড়ি ডিস্টার্ব না দেয়, এই কারণে গাড়িগুলো সবাই টুকটাক যেখানে যা কাজ আছে সবাই আর কি কাজ কমপ্লিট করে ফেলে। ঈদের পূর্ব মুহূর্তে আমরা ওগুলো ভালোভাবে চেক আপ করি, গাড়িগুলি রাস্তায় কোনো সমস্যার সৃষ্টি না হয়, রাস্তায় যাত্রীদের কোনো ভোগান্তি না হয়। কেবল সড়কই নয়, নৌপথও রয়েছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল নদীবন্দরে চলছে পল্টন মেরামত ও রঙের কাজ। লঞ্চের ফিটনেস তদারকির পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। বরাবরের মতো এবারও আমাদের সেই সার্বিক প্রস্তুতি আমাদের হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমাদের বিভিন্ন যে পন্টনগুলো রয়েছে, পন্টনগুলো যেন স্বাভাবিক থাকে এবং গ্যাংগুলো মেরামত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি যে নৌযানগুলো যাতে স্বাভাবিকভাবে এখানে ভিড়তে পারে, সেজন্য আপনি দেখেন অতি পাশেই আমাদের ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সড়কে চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আইনের বাইরে কিছুই হতে দিব না। তো এখন যেটা অবৈধভাবে, যেটা মেয়াদবিহীন হয়ে গেছে, সেটা আমরা কোনোভাবেই রাস্তায় চলতে দিব না। তো ওইটা যখনই আমাদের নজরে আসবে, আমরা সেটাকে ধরে নিয়ে আসবো। এবারের ঈদুল ফিতরের ছুটিতে সড়ক ও নৌপথে যাতায়াত করবেন দক্ষিণের অন্তত কয়েক লাখ মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নাটোরে মাটির নিচে অবৈধভাবে 10,000 লিটার ডিজেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জ্বালানি তেল মজুত রাখা হয়েছে এমন খবরে শনিবার সিংড়ার ভাটোপাড়া এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় বাঁশঝাড়ের মাটির নিচে পানির ট্যাঙ্ক থেকে 10,000 লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী রুবেল হোসেনকে 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার স্বাস্থ্যকেন্দ্রটি নিজেই যেন অসুস্থ হয়ে ধুঁকছে। রুরাল ডিসপেন্সারি থেকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি হওয়া প্রতিষ্ঠানটির প্রায় 80% জমি দখলদারদের কবলে। জীর্ণ টিনশেডের ভাঙাচোরা 3 কক্ষের ভবনে কোনো রকমে চলছে চিকিৎসা সেবা। নেই পর্যাপ্ত জনবল ও চাহিদা অনুযায়ী ওষুধের সরবরাহ। জীর্ণ শীর্ণ টিনের ঘর, 3 কক্ষের ছোট এই স্থাপনার চারদিকে ভাঙাচোরা অবস্থা। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটি আসলে মানুষের চিকিৎসা সেবার জন্য স্থাপিত স্বাস্থ্য কেন্দ্র। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সর্বপ্রথম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। কাগজপত্রে এই স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার সহ 5 জন কর্মরত থাকলেও বাস্তবে কেবল একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন ফার্মাসিস্ট দিয়ে কোনো রকমে চালানো হচ্ছে সেবা কার্যক্রম। নেই সীমানা প্রাচীর, নিরাপত্তার ঝুঁকি তো আছেই, ভাঙা দরজা জানালা, নেই শৌচাগার কিংবা পানির ব্যবস্থা। সেবা নিতে আসা রোগীদের অভিযোগ আর আক্ষেপের জন্য শেষ নেই। ঠিকমতো ওষুধ এখানে পাওয়া যায় না। ভাঙাচোরা ঘর, এরা কোনো ওষুধ পাতি নাই, কিছু নাই, দরজা খোলা ভাই, জিজ্ঞেস করি ওষুধ আছে নাই। আমরা চাই ডাক্তার আরও ডাক্তারের ব্যবস্থা করার জন্য ভালো, এনুকা আরও 2-3 রকমের ডাক্তারের প্রয়োজন। সংশ্লিষ্টরা জানান 99 শতক জমির উপর প্রতিষ্ঠিত হলেও এর 79 শতকই এখন বেদখল। 34 শতক জমি রাষ্ট্রপতি থাকার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ভিক্ষুককে দান করেন। বাকি জমি ভূমিহীনদের লিজ দিয়েছে জেলা প্রশাসন। ভবন নাই, আমরা চিকিৎসা দিতে পারি না। টাকাটা সে রুগী কোনো কোনো খারাপ আর ওষুধ দেন নাকি, চিকিৎসা করে নাকি। বাউন্ডারি করা নাই, যে কেউ রাত্রেবেলা মাদক টাদক সকালে এসে প্রতিদিন আমাদের ঝাড়ু দিতে হয়। ওষুধপত্র তো নিরাপত্তাহীনতাভাবেই থাকে, যে কেউ এসে করে আসতে পারে। তবে সিভিল সার্জন বলছেন বেদখল জমি উদ্ধার ও অবকাঠামোগত সমস্যা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যও দিলেন কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভগ্ন দশা এবং ভঙ্গুর দশা
এই টায়াটার কারণ টায়াটা প্রকৃতভাবে হবে উদ্ঘাটন। এই টায়াটার যে জায়গা জমি নিয়ে যে সমস্যা আসা থেকে শুরু করে জনবল সংক্রান্ত ফাইনাল যে তার একটা সুপারিশ সহ দেবে। জনদুর্ভোগ লাঘবে যে উপস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা, সেটার জন্য এটা তৈরি করা হয়েছিল আসলে। তো দীর্ঘদিন যেহেতু জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আমরা সেটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবো। ফুলবাড়িয়া পৌরসভায় একটা স্বাস্থ্য কেন্দ্র, আমরা এটাকে কার্যকর করা, চালু করা এবং এই ক্ষেত্রে যত অনিয়ম আছে সেটা দূর করার জন্য ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব। ফুলবাড়িয়া পৌরসভার বড়পুকুরপাড় এলাকায় 1965 সালে প্রতিষ্ঠিত হয় এই স্বাস্থ্য কেন্দ্র। রুরাল ডিসপেন্সারি হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে রূপ নেয় প্রতিষ্ঠানটি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবহাওয়া পরিবর্তনে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এই মুহূর্তে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জিয়াউর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই শিশু ওয়ার্ডের পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা রয়েছে মাত্র 45টি। এর বিপরীতে ভর্তি আছে এখন পর্যন্ত 218 জন। এর মধ্যে ডায়রিয়ায় রয়েছে 85 জনের মতো, দুঃখিত, নিউমোনিয়া রয়েছে 85 জনের মতো, এবং ডায়রিয়ায় রয়েছে 40 জনের মতো ভর্তি, এবং অন্যান্য যেই রোগীরা রয়েছে অন্যান্য রোগে আক্রান্ত। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে শীত এবং গরম, এই যে আবহাওয়ার পরিবর্তন, এই পরিবর্তনের কারণেই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে যারা এখানে ভর্তি হয়েছে, অর্থাৎ শিশুদেরকে নিয়ে যারা অভিভাবকরা এসেছে, তারা যে বিষয়টি বলছেন যে এখানে এসে কাঙ্ক্ষিত সেবাটুকু যে পাওয়ার কথা সেটি পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যেই পরিমাণ জনবল প্রয়োজন, অর্থাৎ 45 শয্যার বিপরীতে যেই রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি, সেই কারণে জনবলের যেই ঘাটতি, সেই ঘাটতির কারণে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে রোগীর সেবা দেওয়ার জন্য। তারপরেও কিন্তু সেই কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন কর্তৃপক্ষ। তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল 7টার পর থেকে আমরা এই জায়গাটিতে অবস্থান নিয়েছি, অর্থাৎ যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের যে শিশু ওয়ার্ড, সেই শিশু ওয়ার্ডে এসেছি। আসার পরেই কিন্তু আমরা দেখছি যে সিরিয়াল ধরে যারা স্বাস্থ্য কর্মীরা রয়েছে এবং যারা স্বাস্থ্যসেবীরা রয়েছে, তারা কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করছে, এবং কাঙ্ক্ষিত সেবা না দিতে পারলেও তাদের যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টাটুকু রয়েছে। তবে এখানকার যারা স্থানীয় রয়েছে, তাদের যে দাবি যে পর্যাপ্ত যেই সেবা এবং কাঙ্ক্ষিত যেই সেবা, যেটা পাওয়ার কথা সেটি পাচ্ছে না। সেই কারণেই কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যেন আগামীতে এই সেবাটুকু পায়, এবং সেই কারণে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। মুকুলে মুকুলে ভরে উঠেছে মৌলভীবাজারের পাহাড়, টিলা আর সমতল ভূমির আম বাগানগুলো। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা চাষিদের। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। পাহাড়ি টিলায় সারি সারি দেশি বিদেশি আমের গাছ, যা এখন মুকুলে মুকুলে ভরে উঠেছে। এবছর আবহাওয়া আম চাষের অনুকূলে থাকায় মৌলভীবাজারের পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠা 281টি বাগানে আগেভাগে মুকুল এসেছে। অনেক বাগানে মুকুল থেকে আমের গুটি ধরতে শুরু করেছে। চাষিরা বাগানের পরিচর্যা ও গাছে গাছে পানি সেচ কাজে ব্যস্ত সময় পার করছেন। ফুল টিকার লাগি পানি প্রতি 2 দিন পর পরই আমরা পানি দেই, যাতে আমরা ফুলটা টিকে। ফুল আইছে গাছের মাঝে, আমরা বলটি ব্যবহার লাগি না, আমরা পানি দিলাম। জেলায় স্থানীয় জাতের পাশাপাশি আম্রপালি, হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি ও অমৃত সাগর প্রজাতির আম বেশি উৎপাদিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি উৎপাদিত হয় আম্রপালি। সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলার পাহাড় ও সমতল জমিতে আম বাগানের সংখ্যা বেশি। এবছর প্রতি হেক্টর 12.86 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা চাষিদের। আমর ফুল ফুটছে এবার বেশি, যদি কোনো আপদ বললে ফুকা টুকা না ধরে, আশা করি আমরা ভালোই পাইব। যে পরিমাণে মুকুল আইছে, যদি বৃষ্টি দেয় আর মনে হয় মুকুল টিকে, প্রচুর আম হইব।
আমের চাহিদার কোনো কমতি হইতো না। আমি আশা করছি অন্যান্য বছরের চাইতে এবার বছরে আমের ফলনটা আমি খুব ভালো পাইমু। ভালো ফলন পেতে গুটি আসার পর 7 দিন পর পর স্প্রে করার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ফেনবেলার গ্রুপের কোনো ওষুধ যদি প্রতি লিটার পানিতে কেমেল করে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করা যায়, তখন যে হপার পোকার কারণে আমাদের এই আমের গুটিগুলো ঝরে পড়ে এগুলো ধ্বংস হয়ে যাবে। এবং আমরা বলছি যে 7 দিন পর পর অন্তত 2 থেকে 3 বার স্প্রে করলে এই আমের এই গুটি ঝরা বন্ধ হয়ে যাবে এবং আমের ফলনও ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 2239 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যা থেকে উৎপাদন ধরা হয়েছে 28,700 মেট্রিক টন। সময় সংবাদ। সময় খেলার খবর। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার 2027 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পেস বান্ধব উইকেট বানানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে এদিন হয়েছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। পাকিস্তান সিরিজে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটাররাই খেলেছেন বিসিবি একাদশে, আর বিসিএল অল স্টারে ছিলেন অঙ্কন, সৌম্য ও তানবীর। 2 ভাগে 50 ওভারের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তবে এই সিরিজকে শুধু প্রত্যাবর্তনের মঞ্চ নয়, সাউথ আফ্রিকায় হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। এছাড়া এই সিরিজে সব পরিকল্পনা সাউথ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখে সাজানোর পরামর্শ সাবেক অধিনায়কের। এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিন উইকেট হবে না, আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আমরা আগে দেখেছি ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন, এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। অবশ্যই আমরা জেতার জন্য কন্ডিশনটা তৈরি করবো, বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখাও খুব দরকার আমাদের। ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিকতার বড্ড অভাব। বড় চিন্তা মিডল অর্ডার। সমস্যা সমাধানে লিটন আফিফ এবার আস্থা রাখছে বিসিবি। তবে যারাই খেলুক তাদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে বাসার। যেহেতু ওয়ার্ল্ড কাপ সে এই প্রিপারেশন 1 বছর নাকি 1 বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। এদিকে কদিন আগে হুট করে আলোচনা ওঠে জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার, কিন্তু সে গুঞ্জনে পানি ঢেলে প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ দিনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বাশার। আপনারা জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। তা আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন, আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। 2027 বিশ্বকাপের আগে মোট 22টি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। পরবর্তী সিরিজেই দল গঠন করবেন নতুন নির্বাচক প্যানেল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে পুরানো মুখ নয়, নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। লিপুর জায়গায় নান্নু বা সুমনের চেয়ে নতুন কাউকে নেয়ার পক্ষে ক্রিকেটার ইমরুল কায়েস। সাকিব আল হাসানকে দ্রুত জাতীয় দলে ফেরানোর পক্ষে তিনি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন। তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত।
কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের ইস্যুটাকে নিয়ে আমরা এত বেশি না টানার চেষ্টা করতেছি যে আসলে এটা মানে বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শকড হয় যে আসলে কেন এরকম হয় তোমার দেশে। দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএল এ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। মার্কিন নৌঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইরানের তেল স্থাপনা সহ বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ। দুবাইয়ে পাকিস্তানি নাগরিক নিহত। জ্বালানি নিয়ে শঙ্কায় পাম্পে গাড়ির সারি। বাড়তি চাহিদায় সীমা বেঁধে দেয় বিপাকে অনেকে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। তেল কিনতে গিয়ে ঝিনাইদহে কর্মচারী পিটুনিতে যুবকের মৃত্যু। এবং খাল দখলদারদের নিজ উদ্যোগেই সরে যেতে হবে। আইনি ব্যবস্থায় ক্ষতির মুখে পড়লে দায়ী থাকবে না সরকার। টেকসই পরিকল্পনার পাশাপাশি নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়।